হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সো নট ভোটেড ড্রামাটার পার্ট 4 নিয়ে এসেছি। তো যদি তোমরা পার্ট 1, 2, 3 না দেখে থাকো তাহলে পার্ট 4 এর আগামাথা কিছুই বুঝবা না। আর তাই আগের পার্টগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে যাও, সেখান থেকে প্লেলিস্টে গেলে সেখানে তোমরা সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। তো গাইস, আর না কথা বাড়িয়ে চড় ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। এপিসোড 7 শুরু হলে দেখা যায় রাত 3টার সময় ইউনমিন ফ্রিজ থেকে পানি খেতে এসেছে। তখন সে স্মেল পায় কে জানি এই রাতে চিকেন তান্দুরি বানিয়ে খাচ্ছে। দেখা যায় এরা তো আর কেউ না, বরং আমাদের সিওয়ান আর জিমি, যারা বেসমেন্টে আইসা লুকায় লুকায় চিকেন তান্দুরি বানায় খাইতেছে। আর এছাড়াও এখন এদের মধ্যে পীড়িত হয়েই গিয়েছে, মানে এরা একে অপরকে ডেট করছে। সিওয়ান তখন বলে, আমরা যে এখানে চিকেন খাচ্ছি, হোস্টেলের যদি কেউ গ্রান্ট পেয়ে এখানে চলে আসে আর যদি আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে, মানে আর কি এরা এদের রিলেশনের বিষয়টা কাউকে জানাতে চাচ্ছিল না। জিমি তখন বলে, আরে চিল, আমাদের হোস্টেলে কোনো কুত্তা নাই, এত দূর থেকে কোনো কুত্তাই ঘ্রাণ পেয়ে আসতে পারে, মানুষের পক্ষে এটা পসিবল না। এই বলে জিমি সিওয়ানকে খাইয়ে দিতে গেলে কালো কুত্তাটা সেখানে এসে খেয়ে নেয়। সে আইসা এদেরকে আতঙ্কে ফালায় দেয়। সে এদেরকে একশো একটা প্রশ্ন করতে থাকে যে তোমরা এখানে কি করছো। সে বলে, তোমরা কি ডেট করছো? জিমি বলে, আরে না না। হিউনমিন তখন বলে, এই জায়গাটা অনেক ভালো, হোস্টেলের কিচেনে কোনো কিছু বানালে এক একটা এমন ভাবে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে লাগে বাপের জন্মে খায় নাই। স্পেশালি ওই কার্সনের তো 24 আওয়ার্স কিছু না কিছু খাইতেই হয়। এই জায়গাটা ভালো, এখানে আইসা লুকায় লুকায় অনেক কিছু বানায় খাওয়া যাইব। আর এভাবে হিউনমিন এই প্রেমিক প্রেমিকার রোমান্টিক মুহূর্তের মধ্যে কাবাবের হাড্ডি সেজে এসে পড়ে। এরপর সকাল হলে দেখা যায় আজকে কার্সনের বয়ফ্রেন্ড মানে সার্জেন্ট কিমের বার্থডে, আর তাই সে তার বয়ফ্রেন্ডের জন্য সি ফুড স্যুপ বানিয়ে তার বয়ফ্রেন্ডের ওয়ার্ক প্লেসে যায়। কিন্তু সেখানে গেলে সে জানতে পারে তার বয়ফ্রেন্ড নাকি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। তো সে এটা জানার পর একটু অবাক হয় যে তার বয়ফ্রেন্ড তাকে ছুটির বিষয়টা কেন জানালো না। তো যাই হোক, সে এবার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায়। লিফটে উঠলে তার সাথে একটা মেয়েও লিফটে উঠে। সে যেদিকে যাচ্ছিল মেয়েটাও ঠিক সেই দিকেই যাচ্ছিল। এরপর সে দেখে মেয়েটা তো তার বয়ফ্রেন্ডের কাছে এসেছে। সে দূর থেকেই দেখে তার বয়ফ্রেন্ড দরজা খোলার পর মেয়েটাকে জড়িয়ে ধরছে। এই সব কিছু দেখার পর যেন কার্সনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে তার বয়ফ্রেন্ডের কলিং বেল প্রেস করে। সার্জেন্ট কিম দরজা খোলার পর কার্সনকে দেখে অবাক হয়ে যায়। কার্সন রাগে তখন তার জন্য বানিয়ে আনা খাবার উড়িয়ে মারে। গরম গরম খাবার সেই মেয়েটার পায়ে গিয়ে পড়ে। দেখা যায় সে ওই মেয়েটাকেই গুরুত্ব দিচ্ছে। ওদিকে আবার সিওয়ান প্রফেসরের অফিস রুমে ফাইল সাজিয়ে রাখতে গিয়ে একটা ফাইল পড়ে যায়, যেখান থেকে সে একটা ছবি পায়। বারবারা হিউস্টনের সাথে জিমিকে দেখা যাচ্ছিল। সে এ বিষয়ে প্রফেসরকে জিজ্ঞেস করলে প্রফেসর বলে, তোমার এত কিছু ভাবতে হবে না, চুপচাপ এখান থেকে চলে যাও। এরপর সিওয়ান গুগল সার্চ করার পর জানতে পারে বলিউড অ্যাক্ট্রেস বারবারা হিউস্টনের ছেলে হলো জিমি হিউস্টন। সে তাদের অনেক ছবি দেখে আর ঘাটাঘাটি করে জানতে পারে এই আমেরিকান অ্যাক্ট্রেস কোরিয়া থেকে 5 বছরের একটি ছেলেকে অ্যাডপ্ট করেছিল, যার নাম জিমি হিউস্টন। তো এইসব কিছু দেখার পর সিওয়ান বুঝতে পারে যে জিমি আসলে কে। সিওয়ান কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, এটা কি সত্য? ওইদিকে এবার হোস্টেলে কার্সন তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সবাইকে এসে বলে। বিষয়টা শোনার পর সবারই অনেক বেশি খারাপ লাগে। তবে কার্সন বারবারই টপিকটা চেঞ্জ করে ফেলছিল। আসলে সে কান্নাকাটি বা প্রকাশ না করলেও তার অনেক বেশি খারাপ লেগেছে। সে আগে থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করতো, আর এখন ব্রেকআপের পর সে তার খাওয়া দাওয়া 3x টাইম আরো বাড়িয়ে দিয়েছে। একটার পর একটা চিকেন খেয়ে সে সব হাড্ডিগুলো রেখে দিচ্ছিল। এসব দেখে হান্স বলে, তুই সব চিকেন খেয়ে ফেলতেছস, আমরা কি এই হাড্ডিগুলো চুষার জন্য বসে আছি নাকি? তো সবাই তখন কার্সনকে বলে, তুই যে তোর বয়ফ্রেন্ডে সেই আদিকাল থেকে এতগুলো গিফট দিয়ে আসছস, সেগুলোর কি হবে? ওই সব গিফট কি তুই ফেরত আনবি না? কার্সন তখন বলে, এই রিলেশনশিপ এখানেই শেষ। ওই গিফটগুলো আইন নাকি আমি এখন আচার বানাবো নাকি? আমি এত শেষরা না যে ওই গিফটগুলো আনতে যাব। এই বলে কার্সন সবগুলো চিকেন গিলে সেখান থেকে চলে যায়। মিনি তখন বলে, আমার এসব কিছু একদমই ভালো লাগছে না। এভাবে কিভাবে ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়ে দিতে পারে? আমার মনে হয় আমাদের প্রতিশোধ নেওয়া উচিত। ওই সব কিছু পই পই করে আমাদের নিয়ে আসতে হবে। সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ, ওর এত বড় সাহস কিভাবে হয় আমাদের ফ্রেন্ডকে ধোকা দিয়ে আবার তার জিনিস সে রেখেও দিবে? এগুলো হবে না, আমরা সব গিফট নিয়ে আসব। তো সবাই মিলে প্ল্যান বানায় যে কালকে তারা সার্জেন্ট কিমের বাসায় যাবে। কিন্তু ইমানদার বান্দা হান্স বলে, এটা ওর লাভ লাইফ, আমাদের কোনো হক নেই এসব কিছু করার। ট্যারিস বলে, তুই তো ফ্রেন্ড হওয়ার যোগ্যই না। হান্স বলে, আমি কারো ছেঁড়া জাইঙ্গার ভিতরে মাথা ঢুকাইতে চাই না, মানে আর কি কারো পার্সোনাল ম্যাটারে ঢুকতে চায় না। মিনি তখন হ্যান্সকে বলে, হ্যান্স, তোর কি মনে আছে তুই একবার কার্সনের বার্থডেতে লিমনসি নামের একজন গায়কের ক্যাসেট দিয়েছিলি? কার্সন কিন্তু ওইটাও তার ওই ফালতু বয়ফ্রেন্ডটাকে দিয়ে দিয়েছিল।
একদিক দিয়ে দেখতে গেলে এটা তোর সম্পত্তি ছিল। এটা শোনার পর হ্যান্স বলে যে আরে কালকে আমাদের সার্জেন্ট কিমের বাসায় যাইতে হবে। মানে অন্যের বেলায় যেমন তেমন, নিজের বেলায় 16 আনা। এরপর রাতে দেখা যায় সিওয়ান তার কাজকাম শেষ করে বাড়িতে এসেছে। সে বসে বসে এটাই ভাবছিল যে জিমি তো একজন বিলিয়নিয়ার, তাহলে সে কেন কোরিয়াতে এসেছে, আর কেন বা আমার মতো একটা সিম্পল মেয়ের সাথে রিলেশনে গিয়েছে। ওর কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু তবুও আমার ফোনে টাকাটা পরিশোধ করার জন্য আমার সাথে পার্ট টাইম জব করেছে। এতদিনও যা সবকিছু করেছে সবকিছুই কি নাটক ছিল? কিন্তু কেন? সিওয়ান এইসবই ভাবছিল। এরপর পরদিন সকাল সকাল দেখা যায় যেই হ্যান্স কালকে বলেছিল যে সে কারো ছেঁড়া জাইঙ্গার ভেতরে মাথা ঢোকায় না, সেই আজকে সকাল সকাল সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে সার্জেন্ট কিমের বাড়ি যাওয়ার জন্য। এখন কালকে যারা বুকের পাঠা বড় করে বলছিল যে ফ্রেন্ডের প্রতিশোধ নিতে হবে, তারা সবাই মানে এক একটা এখন যেতে একদমই ইচ্ছুক না। এরা দুজন বলে আমরা এত স্যাসরা না। ওইদিকে কলে মিন্নি বলে আজকে অমুক শপিং মলে অনেক বড় সেল লেগেছে, আর তাই আমি মেকআপ কিনছি, আমি যেতে পারবো না। আর ওইদিকে স্যাম ডায়রিয়ার অভিনয় করতে থাকে, সে নাকি কালকে রাত থেকে 303 বার পাতলা পায়খানা করছে। এইসব যখন সে বলছিল তখন তার কান একদম লাল হয়ে গিয়েছিল। তো হ্যান্স বুঝে ফেলে যে এই পোলা মিথ্যা কথা বলছে। হ্যান্স তবুও বলে যে তোর জন্য আমরা হাগু কষা করার জন্য ওষুধ নিয়ে নিব, চল। কিন্তু স্যাম বলে আয় হায় এখনই পড়ে যেতেছে, জায়গা বায়। এই বলে সে চলে যায়। বিকালে দেখা যায় এরা দুজন অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য এসেছে। তো সিওয়ান তখন দেখে জিমি তার সাথে অ্যামিউজমেন্ট পার্কে আসার জন্য কত এক্সাইটেড। সে তখন তাকে বলে তুমি তো আমেরিকার মধ্যে বড় হইছো, ওইখানে নিশ্চয়ই আরো ভালো ভালো পার্কে গিয়েছো, এখানকার এই ছোট্ট পার্ক দেখে তুমি এত এক্সাইটেড কেন? কিন্তু জিমি তখন বলে না, আমি কখনো এরকম পার্কে যাই নাই। এরপর তারা পার্কে চলে যায়। ওইদিকে আবার দেখা যায় হ্যান্স তার ক্যাসেট আনার জন্য সার্জেন্ট কিমের বাসায় গেছে, সাথে বলদ দুইটারে জোর করে নিয়ে আসছে। তারা সার্জেন্ট কিমের বাসায় ঢুকে অ্যাকশন বা গালিগালাজ কোনো কিছু করার আগেই সার্জেন্ট কিম তাদেরকে বলে আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, আমি ভাবছিলাম এই কার্সনের জিনিসগুলো দিয়ে দিব। তো এত ভদ্রকণ্ঠ যদি কোনো অপর প্রান্ত থেকে আসে তাহলে গালি দেওয়াটা একটু টাফ হয়ে যায়, এই জন্য তারা কিছু বলতে পারে না। কিন্তু তবুও স্যাসরা হান্স তার ক্যাসেটটা চেয়ে ফেলে। সার্জেন্ট কিম তখন বলে এখানেই আছে, নিয়ে নাও। হিউনমিন তখন সার্জেন্ট কিমের বাসায় ভিআর হেডসেট দেখে পাগলা হয়ে যায়। সে ওইটা নিয়ে পিচ্চি পোলাপাইনের মতো বলে ওয়াও, এটা তোমার কাছে আছে, আমি এটা দিয়ে কতদিন থেকে খেলতে চাচ্ছি। এটা শুনে সার্জেন্ট কিম বলে তো খেলো। এটা শোনার পর তো স্যাসরাটা অনেক খুশি হয়ে যায়। ওইদিকে ট্যারিসেরও তো সার্জেন্ট কিমের এক একটা ড্রোনের কালেকশন দেখে তো মাথাই নষ্ট। সেও স্যাসরার মতো বলে আমি জীবনে ড্রোন চালাই নাই। সার্জেন্ট কিম তখন বলে চালিয়ে দেখো একটু। এটা শুনে স্যাসরাটা বলে সত্যি? হ্যান্সও সার্জেন্ট কিমের বাড়িতে লিমিন শো এর ক্যাসেট রেকর্ড এসব কিছু দেখে পাগলা হয়ে যায়। আর তারপর এরা মারামারি করতে আইসা মারামারি বাদ দেয়া ধুমাইয়া এনজয় করে। এই ফকিরগুলা তাদের ড্রিম প্যালেস খুঁজে পেয়েছে। ওইদিকে আবার পার্কে এরা হাঁটতে হাঁটতে জিমির হিসু পেয়ে যায়। তাই সে সিওয়ানকে বলে আমি বাথরুম থেকে আসছি। তখন সিওয়ান মনে মনে ভাবে ও যে আমারে বললো ও কোনোদিন অ্যামিউজমেন্ট পার্কে আসেনি, কিন্তু আমি তো ওর ছবি দেখেছি। সিওয়ান খালি মনে মনে এটাই ভাবছিল যে কেন এত মিথ্যা কথা বলে। হঠাৎই তখন সিওয়ানের সাথে কার্সনের দেখা হয়ে যায়। কার্সন তাকে জিজ্ঞেস করে তুই এখানে কি করতেছোস? সেওয়ান তো বুঝতে পারে না সে কি বলবে। সে তখন বলে ফেলে যে সে এখানে পার্ট টাইম জব করে। তখন কার্সন বলে ও আচ্ছা, আমার বেশি একটা ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ঘুরতে আসি। তখনই ওয়াশরুম থেকে জিমি আসছিল। সেওয়ান বুদ্ধি করে কার্সনকে জড়িয়ে ধরে আর জিমিকে ইশারা দিয়ে বলতে থাকে এদিক থেকে যা গাধা, এদিকে আসিস না, যা। আর এই বলদটা ভাবে জিমি তারে হাই দিতেছে। এত জড়িয়ে ধরা দেখে কার্সন অবাক হয়ে বলে আমারে দেখে তুই এত খুশি, ওয়াও। ততক্ষণে জিমি লুকিয়ে গিয়েছিল। কার্সন তখন একটু ওয়াশরুমে যায় আর তারপর এরা একটু কথা বলতে শুরু করে। সেওয়ান বলে ওরা যদি জেনে ফেলতো। পেছন থেকে কে জানি বলে কি জেনে ফেলতো? জিমি বলে কি আর আমরা যে ডেট করছি এই কথা। তখনই পেছন থেকে কার্সন এদেরকে ধরে ফেলে আর বলে জেনে গিয়েছি তোরা যে ডেট করস। তো ওইদিকে ওরা এখনো ফাটাফাটি এনজয় করতেছে। সার্জেন্ট কিম কার্সনের দেওয়া সব গিফট নিয়ে আসে। হ্যান্স তখন বলে আমি এই ক্যাসেটটা শুনতে পেরেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সার্জেন্ট কিম তখন বলে তুমি চাইলে এটা নিয়ে যেতে পারো। এটা শুনে হ্যান্স খুশিতে আত্মহারা। হিউনমিনে তখন ভিআর হেডসেটটা দেখিয়ে বলে এটা অনেক সেরা। সার্জেন্ট কিম তখন বলে তুমি চাইলে এটা নিয়ে যেতে পারো। আয় হায়, এটা শোনার পর তো হিউনমিন খুশির ঠেলায় বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন সার্জেন্ট কিম সবাইরই কিছু না কিছু দান করতেছে। তো আমাদের ট্যারিসও চান্সের ডান্স মেরে বলে আমি এই ড্রোনটা কোথায় কিনতে পাবো কোরিয়ার মধ্যে, তুমি কি একটু বলে দিবা? সার্জেন্ট কিম তখন বলে আরে কেনা লাগবে না, তুমি আমার ড্রোনটাই নিয়ে যাও।
এটা শোনার পর তো টেরিসও OMG কি খুশি। এখন তোমরাই বলো গাইস, এই স্যাসরাগুলো সার্জেন্ট কিমের কাছ থেকে এত এত জিনিস নিছে, তাইলে এখন কি ওরা সার্জেন্ট কিমকে গালি দিতে পারবে? আর তাই তারা এইসব কিছু নিয়ে বাড়িতে চলে যায়। এইসব কর্মকাণ্ড দেখে মিন্নি তো অনেক ফায়ার। হ্যাঁ, তোমরা নিজেদের ফ্রেন্ড কিভাবে বলো? তোমাদের ফ্রেন্ডকে যে ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে মারতে যায় তোমরা তার সাথে পীড়িত কইরা গিফট নিয়ে আইসা পড়ছো। ট্যারিস বলে, না, সার্জেন্ট কিমের মন অনেক বড়, ওর সাথে ঝগড়া করা যায় না রে। স্যাম এইসব দেখে বহুত আফসোস করছিল। সে এদেরকে বলে, সত্যি করে বল, ওকে এইসব কিছু তোদের ফ্রিতে দিয়ে দিয়েছে, নাকি তোরা যাইয়া ওর বাসার ময়লা কমোড পরিষ্কার করছস, যার কারণে তোদেরকে মায়া কইরা দান কইরা এইসব কিছু দিছে? এরা বলে যে, আরে না রে স্যাম, তুই যে কি মিস করছস জীবনে, তোরে বলছিলাম আসতে, কিন্তু তুই পাতলা পায়খানার কারণে আসতে পারলি না। মিনি তখন বলে, সবাই জ্ঞানে আসো, আমরা এই সব গিফট ফেরত দিব, আর ওকে 4টা ঘুষি মাইরাও আসবো। তোমরা পারলাই না ওর সাথে ফাইট করতে, ছি। তো প্রথমে তো এরা একদমই ফেরত দিতে রাজি হয় না, কিন্তু মিন্নির রাগের কারণে তাদেরকে যেতে হয়। ওইদিকে আবার দেখা যায় কার্সন যেহেতু তাদের বিষয়ে জেনেই গিয়েছে, তাই তারা একসাথে বসে একটু খাওয়া দাওয়া করছে। এর পরের সিনে দেখা যায় মিন্নি এই সবগুলো গাধাকে নিয়ে এসেছে, আজকে সে একেবারে ফাটাফাটি মাইর করে বাসায় যাবে। মিন্নিকে দেখে সার্জেন্ট কিম মিন্নির পুরান দুঃখের কথা মনে করিয়ে দেয়, যে ওই দিন হ্যান্ডকাফসের চাবিটা কি পাওয়া গিয়েছিল, মানে তুমি কি হাগু করে ওটা বের করছিলা? মিন্নি বলে, কি ফালতু কথা, এইসব আজের প্রশ্নের উত্তর আমি দিতে একদমই রাজি না। এরপর সে সবাই বলে, বয়েস, সবাই যা জানিস ওই পোলার কাছ থেকে সবকিছু ফেরত দাও। তো তখনই সেখানে সার্জেন্ট কিমের নিউ গার্লফ্রেন্ড বেরিয়ে আসে। সার্জেন্ট কিমের নিউ গার্লফ্রেন্ডকে দেখে মিন্নি বলে, ও আচ্ছা, তো তুই সেই ডাইনি। মেয়েটা বলে, হ্যাঁ, হ্যালো। মিন্নি এত ভালো ব্যবহার দেখে অবাক, তো তাও সে একটু রুডলি কথা বলার চেষ্টা করে, যে তুই কেমনে আরেকজনের বয়ফ্রেন্ডকে কাইরা নিতে পারোস। মেয়েটা তখন বলে, ওয়াও, তোমার নাকের উপরে যে তিলটা আছে না, ওটা অনেক সুন্দর। ইস, আমার যদি এত সুন্দর তিল থাকতো। আর মেয়েটা এই কথা বলার পর শেষ, মিন্নি শেষ। প্রশংসা শুনে মিন্নি এবার এই মাইয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। মেয়েটা বলে, জানো, শহরের সবচেয়ে বড় পার্লারটা আমার মায়ের। এটা শুনে মিন্নি এক্সাইটেড হয়ে বলে, তাই নাকি? তাহলে আমি সেখানে গেলে নিশ্চয়ই অফার পাবো। মেয়েটা বলে, অফার পাবি না, সবকিছু ফ্রিতেই হয়ে যাবে। এইসব শুনে তো মিন্নিও পুরাই ফিদা। তো এখন সবাই সার্জেন্ট কিমের বাসা থেকে কিছু না কিছু নিছে, তাই আমাদের স্যামও চান্সে আছে সে কি নিতে পারবে। সে সার্জেন্ট কিমের বাসায় থাকা একটা গোল্ড বল উঠিয়ে বলে, ওয়াও, এটা কত সুন্দর, ইস, আমার কাছে যদি এটা থাকতো। সার্জেন্ট কিম তখন বলে, এটা আমার বাবা রিটায়ারমেন্টের পরে পাইছিল। এই বলে সে স্যামের হাত থেকে ওটা কেড়ে নিয়ে রেখে দেয়। এরপর স্যাম একটা ফালতু চুড়ি উঠিয়ে বলে, ওয়াও, OMG, ও মাই গড, আমি এখন মরেই যাব, এত সুন্দর কিভাবে হতে পারে একটা চুড়ি। সার্জেন্ট কিম তখন বলে, এটা আমার দাদির। এই বলে সে এটাও কেড়ে নিয়ে রেখে দেয়। বেচারা স্যাম মনে মনে ভাবতে থাকে, কপালটাই খারাপ আমার, সবাই যা যা চাইছে সব পাইছে, একমাত্র আমি কিছু চাইলে ওইটা ওর দাদার স্মৃতি, বাপের স্মৃতি, 14 গোষ্ঠীর স্মৃতি হয়ে যায়। এরপর সে একটা ফালতু মোটাসোটা ফুলদানি উঠিয়ে বলে, ওয়াও, এটা কত সুন্দর। সার্জেন্ট কিম তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা রাখতে পারো। যাক, কাঙ্গাল স্যামটাও কিছু না কিছু পেয়ে গিয়েছে, এবার সেও হ্যাপি। ওদিকে খাওয়া দাওয়া করা শেষ হলে জিমি বলে, আমি একটু বাইরে থেকে আসছি। তো এরপর সে চলে গেলে সিওয়ান কার্সনকে বলে, তোর নিশ্চয়ই অনেক বেশি খারাপ লাগছে তাই না, তোর বয়ফ্রেন্ড তোকে ধোকা দিয়েছে। কার্সন তখন বলে, না না, একদমই না, ওই দিন আমি রাগে স্যুপ ফেলে দিয়েছিলাম, গরম স্যুপ ওর গার্লফ্রেন্ডের পায়ে গিয়ে পড়ছিল, আর তখনও আমার দিকে অনেক রাগের চোখে তাকাইছিল। তো এটা দেখার পর আমি বুঝে গেছিলাম যে ও আমাকে আর ভালোবাসে না। আমার কাছে প্রথমে একটু খারাপ লাগলো, পরে আমি জ্ঞানে চলে আসছিলাম। সবাই মনে করতেছে আমি হয়তো স্যাড অনেক বেশি, কিন্তু যেই মানুষটা আমাকে এইভাবে ধোকা দিয়েছে তার জন্য আমি মোটেও স্যাড না। এখানে আমরা তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারি, কার্সন তার দেশ আমেরিকা থেকে কোরিয়াতে এসেছিল তার বয়ফ্রেন্ড সার্জেন্ট কিমের জন্যই, আর সেই মানুষটাই তাকে এত বাজেভাবে ধোকা দিয়ে দিল। তো এরপর ডিনার শেষ করার পর কার্সন বলে, আমি সার্জেন্ট কিমের সাথে দেখা করতে যাব, ওকে আমার কিছু কথা বলার আছে। এই বলে সে চলে যায়। আর ওইদিকে এরা এক একজন গিফট নিয়ে সার্জেন্ট কিমের বাসা থেকে বিদায় হচ্ছে। তখনই সেখানে কার্সন চলে আসে। কার্সনকে দেখে তো এরা সবাই গিফট লুকিয়ে ফেলে। কার্সন এদেরকে এখানে দেখে একটু অবাক হয়, কিন্তু তারপর সে সার্জেন্ট কিমকে তার কাছে ডাকে, আর তার সাথে বাটপারি করার অপরাধে তাকে এক ঘুষি মেরে তাকে এই স্যাসরাদের উপরে উড়ায় মারে। আর এভাবেই এদের এক একজনের শখের জিনিস ভেঙে চুরে শেষ। ওদিকে আমরা সিওয়ানকে দেখি, সে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিল যে সে তো আজকে সারাটা দিন এই কথাই ভেবেছে যে কেন জিমি তাকে সত্যটা বলেনি। এইবার সে ভাবে হয়তো তার কোনো কারণ আছে। আর যাই হোক, সে তো আমাকে অনেক ভালোবাসে, তাই আমি আর এই বিষয়টা জানার চেষ্টা করব না। সময় হলে সে নিশ্চয়ই আমাকে সবটা খুলে বলবে। এই ভেবে সে হ্যাপি হয়ে জিমির হাতটা ধরে। আর তারপর তারা অনেক গল্প করে হোস্টেলের দিকেই যাচ্ছিল।
আর এবার সিওয়ান প্রথমবারের মতো উইশ করে কালকে যাতে দুনিয়াটা ধ্বংস না হয়ে যায়। আসলে আগে তো সিওয়ান তার টায়ার্ড লাইফ নিয়ে সবসময় চাইতো যে দুনিয়াটা যাতে শেষ হয়ে যায়, কিন্তু এখন সে জীবনে তার ভালোবাসার মানুষটাকে দিয়ে যাওয়ার পর সে চায় না আর এমনটা হোক। সে চায় তার সাথে আরো অনেকটা সময় কাটাতে। তো এইসবের মাঝেই আমরা দেখি দূর থেকে কে জানি জিমি আর সিওয়ানের ছবি তুলছে। কে ছবি তুলছে, বিষয়টা রহস্যজনক। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর এপিসোড 8 শুরু হলে আমরা দেখি বিগত কিছুদিন ধরে যারা জিমি আর সিওয়ানের ছবি তুলছিল তারা ছিল মিডিয়ার লোক। যেহেতু জিমি একজন বলিউড অ্যাক্ট্রেসের ছেলে, তাই তার বিষয়টা পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়ে। সব টিভি নিউজেই বলা হচ্ছিল জিমি হিউস্টন বারবারা হিউস্টনের ছেলে, যে কোরিয়ার একটা সাধারণ মেয়েকে ডেট করছে। সিওয়ান রাতে তার কাজকাম শেষ করে হোস্টেলে আসলে হোস্টেলের বাইরে থাকা সব মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। সে কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে। আর হোস্টেলের সবাইও জেনে গিয়েছে যে তাদের ফ্রেন্ড জিমি, যাকে নিয়ে তারা মজা মশকরা করত, সে অ্যাকচুয়ালি কি। সবাই এসব কিছু জানতে পাইরা অনেক অবাক। মিন্নি, কার্সন, হোস্টেলের 14 গোষ্ঠী সবাই জেনে গিয়েছে। সবাই মিলে জিমির সাথে দেখা করতে আসে। সিওয়ানও কোনো মতে হোস্টেলে ঢুকে গিয়েছিল। তো সিওয়ানকে দেখে জিমি বলে যে আমি সিওয়ানের সাথে একটু কথা বলতে চাই, তোমরা প্লিজ একটু বাইরে চলে যাও। সবাই ভদ্র পোলাপাইনের মতো বাইর হয়ে গেল, এই গরুটা বাইর হয় না। সে দরজা ধইরা বইসা আসছিল। পেছন থেকে স্যাম ধাক্কাইতাছিল যে আমরা সবাই বের হয়ে গেছি, তুই কেন ভিতরে থাকবি। জিমি হিউনমিনকে বলে তুই কেন যাস না। হিউনমিন বলে তোরা কথা বল কথা বল, আমি তোদের বডিগার্ড, আমি তোদেরকে রক্ষা করব, যাতে ওরা কেউ না আসে এখানে। জিমি বলে যে না, তুইও বাইর হ। তো এরা বাইর হওয়ার সময় দরজার সামনে বান্দরামি শুরু করে দেয়। তখনই কার্সন চলে আসে আর বলে সিওয়ান তোকে একটা জিনিস দেখানোর ছিল, একটু এদিকে আয়। আসলে দেশবাসী সিওয়ানকে নিয়ে অনেক বেশি খারাপ খারাপ কমেন্ট করছিল। সিওয়ান নামের এই মেয়েটির ফ্যামিলি অনেক বেশি গরিব, এজন্যই সে এই বিলিয়নিয়ারের ছেলেকে পটিয়ে নিয়েছে। মেয়েটার বাপ জেলে আছে আর মা ভিক্ষা করে খায়। এরকমই বিভিন্ন কমেন্ট আসতে থাকে। সিওয়ানের মানিজ্জত একদম প্লাস্টিক। সবাই সিওয়ানকে নিয়ে ফানি ফানি ইমোজিও বানায়। সিওয়ানের নামে এইসব খারাপ কথা বের হওয়ার কারণে জিমিরও অনেক বেশি খারাপ লাগে। সকাল হলে সিওয়ান রেডি হয়ে যায় কাজে যাওয়ার জন্য। সবাই তখন বলে তুই এভাবে যেতে পারবি না, পুরো দুনিয়াবাসী তোরে খাবলায় ধরবে। সিওয়ান বলে তাহলে কি করব। মিন্নি বলে আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর তারা তিনজনই সেম ড্রেস পরে আর মিন্নি এই রিপোর্টার্সদের মাঝখান দিয়ে দৌড়ে যায়। আর তার পিছনে দৌড়াতে থাকা কার্সন বলে আরে সেওয়ান কোথায় যাচ্ছিস। সবাই ভাবতে থাকে যে দৌড়ায় গেল ওইটা মনে হয় সেওয়ানি, তাই সবাই তার পিছু করে। আর এই চান্সে সেওয়ান সাইড দিয়ে পালায় যায়। এরপর মিন্নি তার মাস্ক খুলে ফেলে আর বলে হ্যালো, আমি হলাম মিন্নি, সবাই আমার সুন্দর সুন্দর ছবি তোলো। রিপোর্টার্সরা প্রচন্ড বিরক্ত। ওদিকে ক্লাসেও সবাই সিওয়ানকে খারাপ চোখে দেখছিল। প্রফেসর তাকে তার অফিস রুমে ডাক দেয় আর বলে আমি তোমাকে মানা করেছিলাম না, তুমি জিমির বিষয়ে যা জেনেছিলে সেটা কাউকে বলতে না। সিওয়ান বলে না, আমি বলিনি। প্রফেসর তখন বলে আমাদের সবারই সন্দেহ হচ্ছে তুমি মিডিয়ার মানুষের কাছ থেকে টাকা খেয়ে জিমির বিষয়ে সব তথ্য বলে দিয়েছো, তাই না। এসব শোনার পর সিওয়ানের অনেক বেশি খারাপ লাগে। সে বলে আপনি বিশ্বাস করুন, আমি এমনটা করিনি। প্রফেসর তখন বলে তুমি তো সত্যটা বলবা না, আর আমাদের কাছে কোনো প্রমাণও নেই, তাই যতদিন না সত্যটা বেরিয়ে আসে তুমি প্লিজ ততদিন কলেজে এসো না। এরপর প্রফেসর জিমির কাছে গিয়ে বলে তুমি চিন্তা করো না, এইসব কিছু আমরা ঠিক করার চেষ্টা করছি, আর এই সব কিছু ছড়িয়েছে সেওয়ান। জিমি বলে না, ও তো আমার বিষয়ে কিছুই জানতো না। প্রফেসর বলে আরে জানতো, একদিন আমার অফিসে কাজ করার সময় সে সবকিছু জেনে গিয়েছিল। ওই মিডিয়ার কাছ থেকে টাকা খেয়ে এমনটা করেছে। জিমি তখন বলে যে না, ও এরকম মেয়ে না, ও এমনটা করেনি। কিন্তু প্রফেসরের সন্দেহ তবুও যাচ্ছিল না। আর এখন সিওয়ানকে হোস্টেল থেকেও বের করে দেওয়া হচ্ছে। সে তার ব্যাকপ্যাক করে নিচ্ছিল। জিমি তখন তার কাছে এসে বলে তুমি কি সত্যিই চলে যাচ্ছ হোস্টেল থেকে। সিওয়ান তখন বলে হ্যাঁ, আমার যেতে হবে। এরপর সে সিওয়ানকে জিজ্ঞেস করে তুমি নাকি আমার বিষয়ে সবকিছু আগে থেকেই জানতে। সিওয়ান বলে হ্যাঁ জানতাম। এখন কি তুমিও আমাকে সন্দেহ করছো যে আমি সবকিছু ছড়িয়ে দিয়েছি মিডিয়ার কাছে আর এগুলোর বদলে টাকা খেয়েছি। জিমি তখন বলে যে আরে তুমি এই কথা কেন বলছো, আমি তোমাকে কখনো এরকম ভাবতে পারি না। সিওয়ান তখন বলে এটা ভাবা তো স্বাভাবিক, একটা ফ্রড বাপের মেয়ে তো ফ্রডই হতে পারে। জিমি তখন বলে সিওয়ান এসব কথা বলো না, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। সিওয়ান তখন বলে তুমি কিভাবে বুঝবে। জিমি বলে আমি বুঝি, কারণ আমিও ছোটবেলা থেকে সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। সবাই সবসময় আমাকে নিয়ে কথা বলে, সবাই আমার পরিচয় হিসেবে জানে আমি কার ছেলে, কিন্তু আমার ব্যক্তিত্ব সম্পর্কে কেউ জানে না। সবাই আমার কাছে কোনো না কোনো প্রয়োজনেই আসে। আমার এসব কিছু একদমই ভালো লাগতো না। আমি জিমি হিসেবে বাঁচতে চাই, আমি বারবারা হিউস্টনের ছেলে হিসেবে বাঁচতে চাই না। আর এই জন্যই আমি কোরিয়াতে চলে এসেছিলাম, আমার মাতৃভূমিতে। সিওয়ান তখন বলে আমাকে যেতে হবে, বাই।
এই বলে সে আবারও ব্যাকপ্যাক করতে চলে যায়। এরপর সিওয়ান রেডি হয়ে চলে যাওয়ার সময় কার্সন বলে, তুই এভাবে বের হতে পারবি না, ওরা তোকে পেয়ে গেলে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্লিজ তুই যাস না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই বুঝে যাবে তুই যে খারাপ না। কিন্তু সিওয়ান বলেছে না, আমাকে যেতে হবে, আমি যদি না যাই তাহলে সমস্যা আরো বেশি বাড়বে। তো এসব কিছু বলার পর এরা একটু বুঝতে পারে আর বলে আচ্ছা ঠিক আছে। মিন্নি একটা বড় ব্যাগ নিয়ে আসে, তারা এখন সিওয়ানকে এটার মধ্যে ভরে বাহিরে নিয়ে যাবে। তারা তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় জিমিও নিচে নেমে আসে। জিমি এসে সবাইকে বলে, হ্যালো এভরিওয়ান, আমি জিমি হিউস্টন, আর পার্ক সিওয়ান আমার গার্লফ্রেন্ড, আমরা একে অপরকে ডেট করছি। এ কথা শুনে তো ব্যাগের ভিতরে থাকা সিওয়ান আর বাকি সবাই অবাক হয়ে যায়। জিমি বলে, আপনারা এভাবে আমার গার্লফ্রেন্ডের নামে এত খারাপ কথা বলতে পারেন না। সিওয়ান তখন ব্যাগের ভিতর থেকে বলে, এই দাঁড়াও দাঁড়াও, আমাকে ব্যাগের ভিতর থেকে বের করো, আমার কিছু কথা আছে। এরপর সিওয়ানকে বের করা হলে সে বলে, ও মিথ্যা কথা বলতেছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। জিমি বলে, আরে না, ও মিথ্যা কথা বলতেছে, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সিওন বলে, আরে না না, এইসব কথা কান দিয়েন না, এইসব ফালতু কথা। জিমি বলে, না এটা সত্য কথা। এই বলে সে তার পকেট থেকে সেই ছবিটা বের করে বলে, এই দেখেন প্রমাণ, এটা কিন্তু সিওয়ান লিখেছে, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখনই একটা লোক বলে, হলরুমে প্রফেসর আমাদের সবাইকে ডাকছে, তিনি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান। এরপর প্রফেসর সবাইকে বলে যে অ্যাকচুয়ালি কিছু খারাপ লোকেরা বাবরা হিউস্টনের অ্যাকাউন্ট হ্যাক করেছিল, সেখান থেকেই তারা জিমির বিষয়ে জানতে পেরেছিল, আর তারপর তারা জিমিকে কিছুদিন ধরে ফলো করেছিল। তো এই কথাটা দ্বারা প্রমাণ হয়ে যায় যে সিওয়ান নির্দোষ। টিভি রিপোর্টার্সরা বাবরা হিউস্টনের স্টেটমেন্টও নেয়, আর এইভাবেই মিডিয়াকে সামলানো সম্ভব হয়। সবকিছুই ঠিক হয়ে যায়। সিওয়ানের উপরেও যে দাগটা পড়েছিল সেটাও উঠে যায়। এরপর টেরিস তাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা এবার সত্যি কথা বল, তোরা ডেট করতেছস তাই না? সিওয়ান বলে, না এটা মিথ্যা কথা। জিমি বলে, এটা সত্য কথা। সিওয়ান জিমিকে মার দিতে দিতে বলে, আর এটা মিথ্যা কথা। এর পরের সিনে দেখা যায় হোস্টেল থেকে ড্রাগসের মামলায় একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখনই প্রফেসরের কাছে একটা কল আসে। প্রফেসর বলে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। জিমি হিউস্টনের কাহিনীটার কারণে, ড্রাগসের কারণে ধরা খাওয়া এই ছেলেটার কথা কেউ জানতে পারেনি। এই কথার মাধ্যমে এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর নেক্সট এপিসোডে দেখা যায় আজকে মিন্নি তার ফ্রেন্ডসদের নিয়ে একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছিল। এখানে মিন্নির ফ্রেন্ডরা তাকে এক তান্ত্রিক বাবার কথা বলে, যে একজন ডিজিটাল তান্ত্রিক বাবা আছে যে বলে দিতে পারে কোন ছেলেটা তোমার জন্য ভালো বয়ফ্রেন্ড হবে। মিন্নি বলে, আরে ওই বাবাটা, হ্যাঁ আমি গিয়েছিলাম, বাবা আসলেই অনেক বেশি ডিজিটাল, কিন্তু একদম ফ্রড। উনি আমাকে বলেছিল আমার সোলমেট নাকি আমার আশেপাশেই আছে, কিন্তু আমি আমার আশেপাশে যেই পোলাগুলারে দেখি ওইগুলো এক একটা মাথা মোটা বান্দর, তাই আমার মনে হয় বাবা ফ্রড। মিন্নির ফ্রেন্ড তখন বলে, আরে না, বাবা আসলে অনেক কিছু জানে, তিনি যেহেতু বলেছেন যে তোর সোলমেট আশেপাশে আছে, তাহলে সেটা নিশ্চয়ই হোস্টেলেরই কেউ। জিমি তো মনে হয় সিওয়ানের সাথে ডেটে আছে, তাহলে টেরিস কেমন হবে? না, ওইটা একটা ছাগল। হ্যান্স কেমন হবে? বাপ রে, এটা তো স্বপ্নেও হইলো আমি মরে যাবো। তখন তার ফ্রেন্ডসরা বলে, তাহলে স্যাম, ও তো ভালোই ছেলেটা। মিন্নি বলে, ছি ছি ছি, আমি এখনই বমি করে দিব, ওর সাথে আমি ডেট করব, তুই কল্পনায়ও কেমনে ভাবস? এরপর মিন্নি এইসব কথা আয়সা কার্সন আর হ্যান্সকে বলে। তারাও তখন বলে যে হ্যাঁ স্যাম ভালো হবে তোর জন্য, কিন্তু মিন্নির স্যামের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। হঠাৎই তখন স্যাম দৌড় দিয়ে মিন্নি মিন্নি বলে এসে মিন্নির মুখের মধ্যে পাত দিয়ে চলে যায়। মিন্নি বলে, আয় হায়, এত বিশ্রী পাত তুই কেমনে মারস? এরপর সোফায় ট্যারিস আর ইউনমিন এসে বসে। তখন গার্ড এসে বলে, ট্যারিস তোমার ছোট বোন এসেছে। ট্যারিস ভাবে আমার ছোট বোন, ও তো সেই উগান্ডায় থাকে। আসলে ট্যারিসের নয়, বরং হিউনমিনের বোন এসেছে, কারণ হিউনমিন তো ট্যারিসের নামই এখানে থাকতো। তো হিউনমিনের বোন এতই সুন্দরী ছিল, হোস্টেলের ছেলেরা তাকে দেখে ঠাস করে পড়ে যায়। তার রূপের ঝলক সবাইকে পাগল করে দেয়। কিন্তু হিউনমিন তার বোনকে এখানে দেখে বলে, বেয়াদব তুই এখানে কেন আসছস? ট্যারিস হিউনমিনকে বলে, শালা সাহেব আপনি তো কখনো বলেননি আপনার এত কিউট একটা বোন আছে। কার্সন তখন বলে, কিন্তু তোমরা দুজন তো একদম ডিফারেন্ট দেখতে। হিউনমিন তখন বলে, আরে ওই এক কাহিনী, আমার মায়ের কমপ্লিকেটেড লাভ লাইফ তো তোমরা জানোই। আমার মায়ের 50টা বয়ফ্রেন্ডের ঘরে একটা দুইটা করে 100টা বাচ্চা আছে, আর ও হলো আমার 41 নাম্বার বাপের সন্তান। ওর নাম ইউনা, ও আমার ছোট বোন। হিউনমিন তখন তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন আসছস? নিশ্চয়ই মায়ের সাথে ফাইট করে ঘর থেকে বাইর হইছস, আর জায়গা না পাইয়া এখানেই আইসা পড়ছস। ইউনা বলে, আরে না না, একদমই না, আমার একটু কাজ ছিল তাই এখানে এসেছি। হিউনমিন বলে, ঢং কমায় কর, তুই এখানে তোর গাট্টি বস্তা নিয়ে থাইকা যাওয়ার প্ল্যান বানাইছস, কিন্তু আমি তোরে বলে দেই, আমি এখানে চিপাচাপির মধ্যে কষ্টে মষ্টে থাকতাছি, তুই কোথায় ঘুমাবি? দুষ্টু স্যাম তখন বলে, আরে ইউনা একদমই চিন্তা করো না, আমার রুমটা একদম খালি, অনেক জায়গা আছে, তুমি আমার সাথে আমার রুমে ঘুমাতে পারবে। ট্যারিস বলে, আরে আমার রুমটাও অনেক ফাঁকা, তুমি চাইলে আমার রুমে এসেই থাকতে পারো। ওই দিক থেকে সিওয়ান বলে, ঢং নাকি, 2 দিন 1 দিন পর পরই হিউনমিনের গোষ্ঠী মুখ উঠিয়ে চলে আসে এই হোস্টেলে থাকার জন্য।
ওরে যে জায়গা দিছে এইটাই বেশি, আর কেউ জায়গা পাবে না। ভাইয়ের সাথে দেখা করতে আসলে একদিনের জন্য থাকতে পারো। এরপর রাতে হিউনমিন তার বোনকে বলে, আমি কিন্তু এখন মারে কল করে বলবো তুই এখানে এসে তামাশা শুরু করছস। এখানে কথাবার্তার মাধ্যমে জানা যায় ইউনা আসলেই মার সাথে ফাইট করে আসছে। তো তখন তার মা কল দিলে ইউনা বলে, তুই যদি মারে সত্যটা বলস তাহলে তোরা কাইটটা কুচি কুচি করে ফেলবো। হিউনমিন বলে, বেয়াদব কোথাকার, বড় ভাইরে ধমকি দিতেছস? তোর তো আমার কাছে কাইন্দা কাইটা সাহায্য ভিক্ষা চাওয়া দরকার। এরপর মায়ের কল ধরার পর হিউনমিন আর তার কথা বলে না, আর ইউনাকে বলে, তোর জীবন এখন আমার হাতে, তাই আমি যা বলবো তুই সব কথা শুনবি। ইউনা বলে, একদমই না। এই নিয়ে তাদের মধ্যে চরম ফাইট শুরু হয়ে যায়। ভাই বোন একসাথে হবে আর ফাইট হবে না, এটা তো ইম্পসিবল। ওইদিকে আবার স্যাম আর ট্যারিস তর্ক বিতর্ক করতে থাকে যে ইউনাকে কে পটাবে এই নিয়ে। আর এই সব কিছুতে মিন্নি প্রচন্ড বিরক্ত। ইউনাকে হোস্টেলের সব ছেলেরা স্পেশালি স্যাম পছন্দ করছে, এতে সে অনেক বেশি জেলাস। হ্যান্স তখন এদের উদ্দেশ্যে বলে, তোরা এক একটা যে এত হারামি জানতাম না। ফ্রেন্ডের বোনের উপরে লাইন মারো, শরম করে না, শালা জানোয়ার কোথাকার। তখনই ইউনা সেখানে আসলে ট্যারিস হ্যান্সকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ইউনাকে বসতে বলে তার পাশে। আর স্ট্যান তখন লাইন মারার জন্য তাকে ম্যাজিক দেখাতে থাকে। এসব দেখে ইউনা ইমপ্রেস হয়ে বলে, ওয়াও অনেক সুন্দর। আর ওইদিকে মিন্নি জেলাসির কারণে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কার্সন তখন বলে, তুমি আজকে আমাদের রুমে ঘুমিয়ে যেও আর সেওয়ানকে মানানো ট্রাই করো। ইউনা তখন হিউনমিনের কাছে পারমিশন নেয় যে, বড় ভাইয়া আমি কার্সনদের রুমে ঘুমিয়ে যাই। হিউনমিন বলে, ও কি আমার ছোট বোন। হ্যাঁ তখন জিজ্ঞেস করে, তুমি কি সবসময় তোমার বড় ভাইয়ের কথা শোনো? ইউনা বলে, হ্যাঁ আমাদের মধ্যে অনেক মিল। তখন আমরা একটা পাস্টের সিনে দেখি একটু আগের সেই গুরুতর ফাইটের পরে ইউনা হিউনমিনকে বলেছে, আমি একদম ভালো ছোট বোন হয়ে যাব, তুই যা বলবি সব শুনবো, তোরে সম্মানও দিমো, খালি তুই মারে বলিস না আমি এখানে থাকছি। তো হিউনমিন তখন ভাবে যে আচ্ছা ঠিক আছে, জীবনে কোনোদিন ছোট বোনের কাছ থেকে সম্মান পায় নাই, এখন একটা চান্স আছে পাওয়ার, তাইলে ওকে। তো এরপর রাতে দেখা যায় মিন্নি সেওয়ানকে বলছিল, তুই কেন ওই মেয়েটাকে হোস্টেলে থাকার পারমিশন দিয়ে দিলি? সেওয়ান বলে যে, কি করবো বল, আমি অনেক ভালো মনের মানুষ। তখনই সেখানে ইউনা চলে আসে, সাথে করে সিওয়ানের জন্য খাবারও নিয়ে এসেছিল। সে সিওয়ানকে বলে, তোমার কি কোনো কাজ বাকি আছে বলো আমাকে, আমি করে দিব। সিওয়ান বলে, হ্যাঁ কিচেনে একটু কাজ ছিল। ইউনা বলে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আর এভাবে ইউনা সিওয়ানকেও পটিয়ে নেয়। ইউনার এসব কথাবার্তায় মিন্নি প্রচন্ড জেলাস। মিন্নি বলে, এই ডাইনিটা কত চালাক, খালি নাটক করে, সবাইরে পটানোর ধান্দায় আছে, এত ড্রামাবাজি দেখলে মন চায় উষ্টা মাইরা দেই। সেওয়ান এসব শুনে বলে, তোর কি হইছে, তুইও তো জ্বলতাছস কেন? কার্সুমা তখন বলে, হ্যাঁ অনেক জ্বলতেছে। মিন্নি বলে, না জ্বলতেছি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর পরদিন সকালবেলা দেখা যায় যে ট্যারিস আর স্যাম হিউনমিনকে 2 টাকার দামও দিত না, তার আজকে হিউনমিনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছে, আবার তাকে ভালো বিছানায় ঘুমাইতেও দিছে। ট্যারিস তো বলে, আমি তোর কাপড়ও ধুয়ে দিব, সমস্যা নেই। আর স্যাম তো তার ব্র্যান্ডেড নিউ হুডিটাও হিউনমিনকে পরতে দিয়ে দেয়। আর এই গরুগুলো এগুলো এজন্য করছিল কারণ তারা হিউনমিনের বোনকে নিজের বউ বানাতে চায়। বারবার খালি হিউনমিনকে শালা সাহেব বলেই ডাকছিল। হিউনমিনও মানিজ্জত পায় অনেক এনজয় করতেছে। হিউনমিন তখন তার তারওয়ালা ইয়ারফোন দেখিয়ে বলে, ইস এটা নষ্ট হয়ে গিয়েছে। ট্যারিস তখন বলে, হাই হাই আমার কানে অনেক বেশি ব্যথা করতেছে, মনে হয় এবার এই ইয়ারবাডস গুলো ফেলে দিতে হবে, তুই যদি চাস তাহলে এরা নিয়ে নিতে পারোস হিউনমিন। হিউনমিন বলে, থ্যাংক ইউ। স্যামের চেয়ে ট্যারিস হিউনমিনকে বেশি পটিয়ে ফেলছিল, তাই স্যামও তখন ঢং করে বলে, ইস আমার হাতে অনেক বেশি ব্যথা করতেছে, এই ঘড়িটা মনে হয় এখন খুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে, তুই চাইলে এটা রাখতে পারোস হিউনমিন। হিউনমিন তো অবাক হয়ে বলে, সত্যি? স্যাম বলে, হ্যাঁ অবশ্যই। পাশ থেকে ইমানদার বান্দা হ্যান্স বলে, এক একটা হারামখোর, তোমরা তোমাদের ফ্রেন্ডের বোনের উপর লাইন মারার জন্য কি কি শুরু করছো? তোমাদের জায়গায় আমি থাকলে শরমে ড্রেনে লাফ মাইরা ডুববা মরে যেতাম। দুপুরে লাঞ্চের সময় স্যাম ইউনাকে খাবার উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল। পাশ থেকে জেলাস হতে থাকা মিন্নি বলে, তুই ওকে খাবার কেন উঠিয়ে দিচ্ছিস? স্যাম বলে, তোর কি সমস্যা, তুই আমার গার্লফ্রেন্ড নাকি বউ? আমাদের মাঝখানে তুই ঝামেলা করতেছস, বেয়াদব কোথাকার। ওই দিক থেকে হ্যান্সও আবার তার খাবার নিয়ে আসে। তখন আবার তার আসল জায়গার চেনটা খোলা ছিল। এটা দেখে ইউনা হ্যান্সকে কানে কানে বলে, হ্যান্স শোনো, তোমার টুনটুনির চেইন খোলা। আর এই কথা শুনে তো হ্যান্স শরমে গোলাপি হয়ে যায়। এরপর বিকালবেলা স্যাম আর ট্যারিস ইউনাকে নিয়ে খাবার খেতে আসে। সাথে করে হ্যান্সও এসেছিল। স্যাম আর ট্যারিস ইউনাকে অনেক মজার মজার খাবার এনে দেয়, আর হ্যান্স তাকে নুডলস উইথ চিপস ট্রাই করায়। হ্যান্সের এই ফালতু কম্বিনেশন দেখেও ইউনা হ্যান্সকে বলে, তুমি অনেক ক্রিয়েটিভ। এসব শুনতে হ্যান্সেরও এখন একটু ভালো লাগছিল। এরপর তারা বাইরে একটু ঘুরতে গেলে তাদের পেছনে পেছনে কার্সন আর মিন্নিও আসে। তখন ইউনার দিকে একটা বল উড়ে আসছিল। স্যাম তো একদম হিরোর মতো এসে তাকে বাঁচিয়ে নেয়, মানে নিজে থোবরায় বাড়ি খায় কিন্তু ইউনাকে বাঁচিয়ে নেয়। এখন স্যামের এই দৃশ্য দেখার পর মিন্নি এবার প্রচন্ড জেলাস। বাসায় এসে সেখানে এই বিষয়েই ভাবতে থাকে।
হ্যান্সকে এরকম হিরোর মতো দেখে তার ভালো লাগতে শুরু করে। মিনি নিজেই নিজেকে বলে, বুঝতেছি না এই বলদটারে আমার কেন এত হ্যান্ডসাম লাগতেছে। ওইদিকে এবার হ্যান্সও পাগল হয়ে গেছে। এতদিন ইমানদারির ভাষণ দিলেও সে এবার নিজেই ইউনার প্রেমে পড়ে গেছে। একটু পরে টেরিস ইউনার জন্য কেক নিয়ে আসে। ইউনা তাকে থ্যাংক ইউ বলে, আর স্যাম তার জন্য একটা রোজ নিয়ে আসে। ইউনা এটা পেয়ে তো তাকে হাগি করে বসে। না, মিন্নির আর এবার এসব কিছু সহ্য হচ্ছে না। এরপর ইউনা আর হিউনমিন রুমের ভিতরে গেলে ইউনমিন তাকে জিজ্ঞেস করে, তুই কি এদের মধ্যে কাউকে ডেট করবি নাকি? ইউনা তখন বলে, আরে আমি কি পাগল নাকি, এরা একটা ফালতু পুরাই। ইউনমিন তখন বলে, ওই ছেলেগুলো যে তোর দিকে কেন এত প্রেমে পড়ে গেছে কে জানে। ওরা তো আসলে জানে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোর মুখ থেকে যে ড্রেনের গন্ধ আসে, আর তুই যে 14 দিন পর্যন্ত গোসল না করে কাটিয়ে দেস, এটা ওরা জানে না। এই কথা শুনে ইউনা হিউনমিনের চুল টেনে ধরে। এরপর ইউনা তার রুমে যাওয়ার সময় মিন্নি তার সাথে কথা বলতে আসে। সে তাকে বলে, তুই তোর বাড়িতে কেন যাচ্ছিস না? তুই তো অনেক খারাপ, এখানে থেকে সবগুলো ছেলের মাথা নষ্ট করতেছস, স্পেশালি ওই স্যামের। ইউনা তখন মিন্নিকে বলে, আরে শোনো, আমার মনে হয় স্যাম আমাকে পছন্দ করে না। আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে। ও আমার সাথে এমন করে যাতে তুমি অনেক বেশি জেলাস ফিল করো। তুমি চিন্তা করো না, আমিই তোমাকে আর স্যামকে এক করে দিব। আসলে এই ইউনা অনেক বেশি চালাক ছিল। হোস্টেলের একটা মানুষকে সে পটিয়ে ফেলেছে, একমাত্র মিন্নিকেই পটাতে পারছিল না। শেষমেশ তাকে ওইসব কথা বলে সে পটিয়ে ফেলে, আর মিন্নিও পটে গিয়ে তার থেরাপি মাস্কটা ইউনাকে দিয়ে দেয়। এছাড়াও সে বলে তার কিছু মেকআপও সে তাকে দিয়ে দিবে। এরপর পরদিন সকালবেলা দেখা যায় হিউনমিনকে স্যাম আর ট্যারিস মিলে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছিল, আর তার বোনের বিষয়ে মানে ইউনার বিষয়ে একের পর এক প্রশ্ন করছিল। তখনই সেখানে সিওয়ান আসলে সে তাকে তার বোনের বিষয়ে জিজ্ঞেস করে যে ইউনা কি ঘুম থেকে উঠছে। সিওয়ান বলে, ও তো সকালেই চলে গিয়েছে বাসায়, কারণ ওর সাথে তোমার মায়ের ঝগড়া ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে ট্যারিস হিউনমিনের কলার ধরে বলে, ও চলে গেছে আর তুই জানোস না? স্যাম বলে, ও না তোর সব কথা শোনে, তোরে না বললা কিভাবে চলে গেল। বেচারা হিউনমিন তখন মাইন্ডকার চিপায় পড়ে দৌড় দেয়। পিছনে এরাও দৌড় দেয়। আজকে তো হিউনমিনের কপালে শনি রবি সোম মঙ্গল বুধ সব আছে। নেক্সট সিনে আমরা ইউনাকে দেখি ও বাস স্টপে বসে আছে বাসের জন্য। তখনই তার একটা দায়িত্বর কথা মনে পড়ে। সে স্যামকে মেসেজ করে বলে, বেসমেন্টে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তখনই সেখানে একটা ছেলে চলে আসে আর ইউনাকে ডেটের জন্য অফার করে। আর এতগুলো ছেলেরা নাচায় আইসা ইউনা এখন এই ছেলেটার অফারে রাজি হয়ে যায়। আর ওইদিকে স্যাম বেসমেন্টে অপেক্ষা করছে কখন ইউনা আসবে। তখনই সেখানে মিন্নি চলে আসে আর দরজাটা লাগিয়ে দেয় আর বলে, তুমি আমাকে কেন ডেকেছো? স্যাম বলে, আমি তো ডাকি নাই তোকে। মিন্নি বলে, কিন্তু আমাকে ইউনা বললো তুই আমার এইখানে ডাকছোস। স্যাম বলে, তোরে কেন ডাক দিমু? তো মিন্নি বুঝতে পারে যে ইউনা তাকে বলদ বানাইছে। এরপর সে চলে যাওয়ার সময় দেখে, আই হাই, দরজা লেগে গেছে। আর তারপর এই দরজার বিষয়ে তো তোমরা সবাই জানোই, সামনে থেকে কেউ না খুললে ভেতর থেকে বের হওয়া ইম্পসিবল। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এই ড্রামার এখন আর মাত্র একটা পার্টি বাকি আছে, সেটা হলো পার্ট 5 আমি আপলোড করে ফেললে তোমরা আমার কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে ওটার লিংক পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমার চ্যানেলে যেয়ে সেখান থেকে প্লেলিস্টে গেলে সেখানে সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। তো আই হোপ গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। দেখা হবে পার্ট 5-এ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।